দাদি, এই কোন পাগলের সাথে আমার বিয়ে দিল? বউয়ের শাড়ির আঁচলে হাত দিলাম, এতেই ফুলদানি ছুঁড়ে মারল। যেখানে আজরাফ ফাহিমের সাথে কথা বললে সকলের শরীর কাঁপতে থাকে, সেখানে ওই পাগল মেয়ের সাহস কত বড় আমার দিকে ফুলদানি ছুঁড়ে দেওয়ার। বাসর রাতে সদ্য বউয়ের কাছ থেকে অপমানিত হয়ে মাথা গরম হয়ে গেল হলো আজরাফ ফাহিমের। ফুলদানির কাচের বোতল তার কপালের সাথে বাড়ি লাগায়, কপালের কিঞ্চিত কেটে যায়। দাঁতে দাঁত চেপে ধাক্কা দিয়ে বউকে বিছানায় ফেলে দেয়। রাগের বশে বেডসাইড টেবিলে রাখা সিগারেটের অর্ধাংশ ছাই ছাই হয়ে যাচ্ছে। শেষটুকু ছাই হওয়ার পূর্বেই সেটি নিয়ে বউয়ের মেহেদি রাঙানো হাতে চেপে ধরে। মেয়েটি চিৎকার করতে নিলেই আজরাফ ধমকে ওঠে। ঘোমটার আড়ালে মেয়েটি ঠোঁট চেপে নিভৃতে কান্না করতে লাগল। আফরাজ প্রায় ৩ মিনিট সময় পুড়ে যেতেই সিগারেটটি চেপে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিল। মেয়েটির দিকে চেয়ে পাত্তাহীন হেসে রুমের বাহিরে গিয়ে চিৎকার করে তার বন্ধু আকবরকে ডাক দেয়। আকবর তো নিজের বউয়ের সঙ্গে একটু সোহাগ করতে নিচ্ছিল, কিন্তু তা আর হয়ে উঠল না। জল্লাদ বন্ধুর চিৎকারে ধরফড়িয়ে বউয়ের শরীরের ওপর থেকে উঠে পড়ল। আকবরের বউ মিসেস কুসুমা মুখ কুঁচকে বলে, উফ, যখনই জামাইয়ের আদর খেতে যাব তখনই তোমার বন্ধু নতুন নতুন তালবাহানা শুরু করবে। এসবের মানে কি? দাদি বউ এনে দিল, তাও তোমার বন্ধুর অভিযোগের শেষ নেই। আকবর চুপটি করে নিজের লুঙ্গি গিট মেরে বউয়ের কথার জবাব দিল না, তৎক্ষণাৎ বেরিয়ে গেল। মিসেস কুসুমা নিজের বুকের ওপর ব্লাউজ জড়িয়ে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নেন। মনে মনে দু বন্ধুকে এক দফা বকাঝকা করে চোখ বুঝে নেয়। আজরাফ তার বাসর রুম থেকে সোজা স্টাডি রুমে গিয়ে ফার্স্ট এড বক্স বের করল। মেয়েটিকে মনে মনে শখানেক গালি দিতে থেকে কপালের কাটা অংশের ব্যান্ডেজ করে নিল। তবে এতেও তার মাথা ঠান্ডা হলো না। রুমের মধ্যে একপ্রান্ত ওপ্রান্ত পায়চারি করে চলেছে। আকবরকে সামনে জ্যান্ত পেলেই চিবিয়ে খাবে। তখনই স্টাডি রুমে ধরফড়িয়ে চলে এলো তার বন্ধু আকবর। আজরাফ সিংহের মতো গজরিয়ে বলে, আকবর, সত্যি করে বল, দাদি যে মেয়েকে আমার জন্য বউ করে আনলেন সে কি পাগলা গড়াদের রোগী ছিল? জল্লাদ বন্ধুর কথা শুনে আমতা আমতা করতে লাগল আকবর। আজরাফ দাঁতে দাঁত চেপে কিছু বলার পূর্বেই তার পিঠে ধরাম করে কে যেন মেরে দিল। দুজনে চমকে তাকায়। আজরাফের দাদি খাদিজা বেগম লাঠি ধরে দাঁড়িয়ে নাতির কর্মকাণ্ড পরখ করছিলেন। দাদিকে দেখে চোখ মুখ কালো করে অভিমান মিশ্রিত গলায় বলে, এই, তুমি ঠিক করলে না, নিজের জন্য পাগলি সতীন নিয়ে এলে, এটা কোনো কথা? জানো, বাসর ঘরে ঢুকতেই ফুলদানি দিয়ে আঘাত করল। ভাবো, ভবিষ্যতে তো আমার জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে ওই মেয়ে। একদম ভালো হবে, ইচ্ছেকৃত তোর জন্য আমি ওই মেয়েকে ধরে বেঁধে এনেছি। সারাদিন ব্যবসা সামলে বাসায় ফিরে কখনো নিজের দিকে খেয়াল করেছ? একজন সঙ্গী না থাকলে জীবনটা আধমরা লাগলে রে নাতি। ব্যাস দাদি, প্লিজ তোমার ওই সামান্য টাকার নাত বউকে আমার চোখের সামনে থেকে সরাও। আই সোয়্যার আই উইল কিল হার ওয়েন আই সি হার এগেন। আজরাফের কাঠিন্য মুখশ্রী দেখে দাদি আর আকবর চমকে গেল। আজরাফের কপালে ব্যান্ডেজ দেখে দুজনে অবাক হয়েছে। ব্যাপার কি না বুঝতে পারলেও এটুকু অন্দাজ করতে পারল রুমের ভেতরে নিশ্চয়ই বড় কিছু ঘটেছে। দাদি বিনা বাক্য ব্যয় করে নাতির রুমের দিকে পা বাড়ায়। আকবরকে কিছু বলার সুযোগ না দিয়েই রাগে ধূপধাপ পা ফেলে বাহিরে চলে যায় সে। তার পেছনে গার্ড যেতে নিলেই আজরাফ তাদেরকে হাতের ইশারায় থামিয়ে দেয়। এ দেখে আকবর বিরক্ত চোখে তার পরিচিত গার্ডকে ঠিক দেয়। তার দিকে চেয়ে বলে, শোন ভাইয়া, এখন রেগে বাহিরে যাচ্ছে, তার পেছনে গার্ড পাঠাও, রাইট নাও। ইয়েস স্যার। দাদি খাদিজা বেগম নাতির রুমে এসে নাত বউকে কোথাও না পেয়ে ভ্রু নেড়ে বারান্দায় গেলেন। দেখতে পেলেন ছোট বাচ্চার মতো নিজেকে চেপে ধরে বিড়বিড় করে কি যেন প্রলেপ করে চলেছে। খানিক চিন্তিত হয়ে তিনি নাত বউকে আদুরে কণ্ঠে ডাক দিয়ে উঠলেন, নাত বউ, শুনছ? দাদির মোলায়েম কণ্ঠে মেয়েটি ছল ছল চোখে তাকায়। নাত বউয়ের চোখে পানি দেখে তিনি ঠান্ডায় এগোতেই আহ আহ করে মৃদু শব্দ করে উঠলেন। মেয়েটি দেখে কিছু একটা বুঝতে পেরে সে নিজেই উঠে দাঁড়িয়ে দাদিকে ধরে বিছানায় বসে নিজেও বসল। দাদি নাত বউয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, কি গো নাত বউ, স্বামীর কপাল ফাটিয়ে দিলা কেন? কেউ তার সোহাগকে অমনে মারে নাকি? মেয়েটি চিন্তিত ভঙ্গিতে দাদির কথাগুলো মনে আওড়ায়। পরক্ষণে দুই হাতে মুখ চেপে ধরে মৃদু চিৎকার করে উঠল,
উঠল। দাদির গলা জড়িয়ে ধরে বলে, দাদি, ওই খচ্চরটা কি আমার স্বামী? কিন্তু স্বামী হলে এসেই কেন লাজ্জজ্জা ছাড়া শাড়ির আঁচল ধরে টানছিল। ছি, কেমন নাতি আপনার! আবার বলে আমাকে নাকি বউ বলে মানতে পারবে না। তার নাকি কোনো না কোনো প্রেমিকা আছে, তাই আমাকে ধরেই বিছানার নিচে এই ঠান্ডা এই টাইলার্সের ওপর ঘুমাতে বলছিল। আমি তাও মেনে নিতাম দাদি, কিন্তু পরে দেখি তিনি কোনো কথা ছাড়া আমার আঁচল জোরে টান দিচ্ছিল। তাই রাগে আমি ফুলদানি ছুঁড়ে দেয়। আমাকে মাফ করে দিও দাদি, প্লিজ। দাদি অভিজ্ঞার ন্যায় মাথা নাড়িয়ে সায় জানায়। তবুও মনে মনে নাতির রাগ নিয়ে হতাশা বোধ করলেন। খুব কষ্টে বিয়েটা করিয়েছিলেন, কেননা নাতবইয়ের কথা মতো নাতি তার অন্য মেয়ের ফাঁদে পা ফেলেছে। না হলে তার নাতি কখনো বাসর রাতে নিজ বউকে অপমান করত না। নাজিবা দাদিকে নির্জীবভাবে বসে থাকতে দেখে মনে মনে ভাবে, দাদিনকে জলসানো হাত দেখানো যাবে না, না হলে স্বামী স্ত্রীর মধ্যকার কথা নিয়ে বিরূপ প্রভাব ফেলবে, তখন মানুষটা আরও অসুস্থ হয়ে পড়বে। মনের ভাবনা মনে রেখে জলসানো হাতটা গুটিয়ে মলিন কণ্ঠে বলে, আই এম সরি দাদি, স্বামী আসলে তার কাছে মাফ চেয়ে নেব। না রে নাতবউ, আমার নাতিটা সরল মনেরই, তবে বাকি কথা বলার পূর্বেই কারোর উচ্চ শব্দে দুজনে চমকে যায়। নাতির গলার শব্দ শুনে বুঝতে পারে সে রুমের দিকে আসছে। এতে তিনি নাতবউকে কিছু বলার সুযোগ পেলেন না। অন্যথায় স্বামীর রাগান্বিত মুখশ্রী দেখে যদি নাজিবা জ্ঞান হারায়, সেই ভয়ে তাড়াতাড়ি মুখের ওপর ঘোমটা আটসাটভাবে টেনে নেয়। তার এই ভয়ের কারণ, স্বামী যদি এসে তাকে তার রুমের মধ্যে দেখে রেগে যায়, তখন তো তার দাদি শাশুড়ির সামনে চড় খেতে হবে। এই ভেবে ভয়ে ঘোমটার আড়ালে ঠোঁট চেপে ধরল। আজরাফকে তার গার্লফ্রেন্ড তাবাসসুম কল করে তার কান্নাকাটি শোনাচ্ছে। এতে বেশ বিরক্তবোধ করলেও শান্ত মনে প্রেয়সীকে সামলানোর প্রচেষ্টা করছে সে। সে সময় দাদি আর তার বন্ধুর সাথে কথা শেষ করেই সে প্রেয়সীর নিকট ছুটে গিয়েছিল। কেননা কোনো এক মাধ্যমে তাবাসসুম তার বিয়ের খবর জেনে যায়। আর ওই মাধ্যম কিসের সেটা পরিপূর্ণভাবে বের করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে আজরাফ। সে চেয়েছিল তার কাগজ কলমের বউকে তার ভালোবাসার মানুষটির ব্যাপারে জানিয়ে সেপারেশনের ডিল করবে, কিন্তু মেজাজটাই গরম করে দিল পুরো কথা না শুনেই। টাইলার্সের ওপর ঘুমাতে বলে মেয়েটার শাড়ির আঁচল বিছানার কোণা লেগে থাকতে দেখেছিল। তাই তো শুধু উপকার করতে আঁচল টান দেওয়ার পরই এই আজরাফের দিকে ফুলদানি ছুঁড়ে দিল। এর মজা সে হাড়ে হাড়ে বুঝাবে ওই পাবনার পাগল মেয়েরে। মনের মধ্যে উত্তম পরিকল্পনা নিয়ে শয়তানি হাসল। রুমে ফিরে কাউকে না দেখে শান্তির শ্বাস ছেড়ে ওয়াশরুমের দিকে যেতেই ঠাস করে নাকে বাড়ি খেল। উফ করে উঠল সে। নাক ডলমলে দরজা খুলতে নিয়ে বুঝল দরজা ভেতর থেকেই অফ করা। সেই সাথে ভেতর কোনো মানবী থাকতে পারে তা নিয়ে নিশ্চিত সে। ধরাম করে দরজায় বিকট শব্দে লাথি দিয়ে সে আলমারি খুলে তার পরনের ট্রাউজার আর টি শার্ট বের করল। দরজায় শব্দ হওয়ার ভয়ে চুপসে গেল নাজিবা। ধোক গিলে তার পরনের ওড়না দিয়ে ঘোমটা সমান মুখ থেকে নেয়। দরজা খুলে বেরোতেই আজরাফ আক্রোশ ভরা গলায় বলে, এই মেয়ে, শোনে রাখ, তুই আজকের রাতটুকু এখানেই থাকবি, কিন্তু পরের দিন থেকে তোর জায়গা হবে ওপরতলার বদ্ধ রুমে। তোর জন্য ওই রুম খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে বলবো। তোর লাগেজের একটা কাপড়ও যেন আমার আলমারিতে না দেখি। নাজিবা মাথা নুইয়ে নিবিড় কণ্ঠে বলে, কেন? এটা তো আমাদেরই রুম। আমাদের রুম শব্দ দুটির কারণে শান্ত দৃষ্টিতে আফরাজ ঘোমটা টানা রমণীর দিকে তাকিয়ে বলে, হাতের খতচি বাড়াতে চাও? চাইলে বলো বাড়িয়ে দেয়। নাজিবা নুয়ে গেল। আফরাজ তাচ্ছিল্যের হেসে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। শুয়ার ৫-৬ মিনিট পরই ক্লান্তির রেশে বমিয়ে পড়ল। অথচ এক কোণায় অবহেলায় চোখের অশ্রু ফেলতে লাগল নাজিবা। জীবনটা বুঝি এরূপই বিভীষিকাময়। বিয়ের পর স্বামীর সোহাগের বিনিময়ে পেল অবহেলা বোঝার উপাধি। কথাহীন স্বামী যে সাইডে ঘুমিয়ে আছে তার দিকে ধীরস্থির পায়ে হেঁটে স্বামীর মুখশ্রীর ওপর ঝুঁকল। নাজিবা নিজের ঘোমটা সরিয়ে স্বামীর মুখশ্রীর দিকে অপলক চেয়ে রইল। ঠোঁটের কোণে মিষ্টি হাসি টেনে মনে মনে বলে, কি ভেবেছেন আপনি, আমার শরীরে আঘাত করলে আমি বুঝি দূরে সরে যাব? না গো, বহু সাধনার পর আপনার বউ হওয়ার সুযোগ পেয়েছি। কেমনে তা ব্যর্থ হতে দেই? কিশোর বয়সের পাগলামিপনা প্রেম আমার। এমনিই কি তুড়ি বাজালে আপনার সো কল্ড গার্লফ্রেন্ড আমার থেকে ছিনিয়ে নিতে পারবে? হাঁ, আমিও নাজিবা মোসাররাত। পাগলামিপনা শুরু হবে। সেই পাগলামিপনায় অতিষ্ঠ হয়ে আপনি নিজেই ভালোবেসে ফেলবেন আমায়। আই প্রমিস ইট টু মাই সেলফ। নাজিবা নিজের ভাবনায় নিজেই সন্তুষ্ট হয়ে আফরাজের নাকের ওপর লাল রঙে রাঙানো ঠোঁট দিয়ে চুমু খেল। কিন্তু এতে যে তার ভেতরে লোভ জাগবে কে জানত। এক চুমু দিয়ে মন না ভরায় স্বামীর পুরো মুখশ্রীতে চুমু মেখে লেপটে দিল। পরক্ষণে কি ভেবে যেন সে চটজলদি হ্যান্ডব্যাগ হতে ফোন বের করে তার সুশ্রী স্বামীর লাল রাঙানো চুমুর ছবি নিয়ে রাখল।
মোক্ষম সময়ে ছবিটিকে কাজে লাগাবে বলে ভেবে রাখল সে। গুনগুন করে আফরাজের রুম হতে বের হয়ে গেল। রুমের বাইরে এসে দরজা ভিড়িয়ে এদিক ওদিক চেয়ে চটজলদি তার জন্য বরাদ্দকৃত রুমে ঢুকে পড়ল। রুমটি আফরাজের রুমের বিপরীত দিকে মুখোমুখি রেডি করে রেখেছে তার দাদি শাশুড়ি। সে সময় রুমে দাদিকে সেই অনুরোধ করেছিল যেন তার রুমটি স্বামীর রুমের মুখোমুখি রেডি করে রাখা হয়। খাদিজা বেগম মাথা নেড়ে আকবরকে খবরটি দিল। সেও মনে মনে ভাবির বুদ্ধিমত্তার তারিফ করল। রুমটি সজ্জিত করতে সার্ভেন্টস পাঠিয়ে দেয়। নাজিবার অন্তর পুড়ছে ভালোবাসার মানুষটিকে কাছে পেয়েও দূরে সরে থাকার যন্ত্রণায়। তবুও গন্তব্যের দিকে লক্ষ্য রেখে নিজেকে ধাতস্থ করে বিছানায় শুয়ে ঘুমিয়ে যায়। স্যার, একটা ভুল হয়ে গিয়েছে। কাপা গলায় মেন্টাল হসপিটালের ডাক্তার সিফাত হাসান বলেন। কথাটি শুনে রকিং চেয়ারে হেলানো লোকটির মুখশ্রী হতে শান্তির রেশ কেটে গেল। সে রকিং চেয়ার থামিয়ে দিয়ে ধীরস্থির হয়ে বসে। গাম্ভীর্য কণ্ঠে বলে, ভনিতা আমি মোটেও পছন্দ করি না। যা বলার সরাসরি বলুন। ডাক্তার সিফাত হাসান ঢোক গিলে বলেন, স্যার, বিগত 1 সপ্তাহ ধরে মেয়েটিকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা ভেবেছিলাম হাসপাতালের ভেতরেই বোধহয় কোথাও লুকিয়েছিল মেয়েটি, কিন্তু পুরো হাসপাতাল খোঁজেও যখন পেলাম না তখন আমি গোপনে লোক লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু নিখোঁজেই রইল সে। রকিং চেয়ারের হ্যান্ডেল শক্ত ধরে রাগে কাঁপতে লাগল লোকটি। হুঙ্কার ছেড়ে দাঁড়িয়ে যায়। ফোন কানে চেপে বিশ্রী গালি দিয়ে বলে, শুয়োরের বাচ্চা, তোকে কতবার বলেছিলাম মেয়েটিকে দেখে রাখতে। শালার নুন ভাত খেয়ে এখন খবরটা শোনাচ্ছিস? ফোন রাখ, কুত্তার বাচ্চা। ফোন রেখে তৎক্ষণাৎ লোকটি তার পিএকে কল দিয়ে বলে, রিমন, মেয়েটি পালিয়ে গেছে, এর শোধ তুল। শুন, এত বছর যাবৎ যে ডাক্তার তার জন্য নিয়োজিত ছিল তাকে ধরে পথের কাঁটা হিসাবে সরিয়ে দেয়। আশা করে কি করতে হবে ভালোই জানিস। ইয়েস স্যার, কাজটি আজকেই হয়ে যাবে। আর শোন, নিউজেও যেন খবরটি ছড়িয়ে পড়ে। হেডলাইন আমি যা বলছি তাই যেন চাপানো হয়। ডাক্তার সিফাত হাসান, যিনি কিনা মেন্টাল হসপিটালের জনমান্য মানব, তার দ্বারা এক পাগল মেয়ের রেপ হওয়ায় অনুশোচনা বোধে তিনি নিজেই আত্মহত্যার পথ বেছে নিলেন। বুঝছিস? অনেক ভালোভাবেই স্যার। লোকটি ফোন রেখে পুনরায় শান্তি মনে রকিং চেয়ারে হেলান দিল। চোখ মুখে গাম্ভীর্য রেখে বলতে লাগে, কি মনে করো মেয়ে, পালিয়ে কত দূর যাবে? তোমাকে ত্যায্য কলঙ্কিত কেমনে বানানোর যায় সেটা ভালোভাবেই আয়ত্তে আছে। হা হা করে রুম কাঁপিয়ে হাসতে লাগলো লোকটি। সূর্যের আলো রুমে পড়তেই আফরাজের ঘুম ফুরিয়ে গেল। আড়মোড়া হয়ে উঠে বসল। তার ফোনের বাটন চেপে দেখে তাবাসসুম 5-6 মেসেজ দিয়ে মেসেঞ্জার ভরিয়ে ফেলেছে। সে চিন্তিত মনে মেসেঞ্জারে চাপ দিয়ে দেখতে পেল তাবাসসুম অহেতুক বিষয় টেনে তার নামে অবাঞ্ছিত কথা লিখেছে। দাঁতে দাঁত চেপে তাবাসসুমের ফোনে কল লাগায়। অন্যথায় তাবাসসুম তার ধনাঢ্য ক্লায়েন্টের রুমে বস্ত্রহীন হওয়ার জন্য শাড়ির আঁচল ফেলে দিল। ব্লাউজের বোতামে হাত দেওয়ার পূর্বেই তার ফোনে অসময়ে কল চলে আসায় বিরক্ত হল। ক্লায়েন্ট ভ্রু কুঁচকে তাকায়। এতে অপ্রস্তুত হয়ে পড়ে তাবাসসুম। জোরপূর্বক হেসে বলে, জাস্ট গিভ মি এ 5 মিনিটস। ক্লায়েন্ট মাথা নেড়ে বিরক্ত সূচক তাবাসসুমকে ছেড়ে দিল। হাতে ওয়াইনের গ্লাস নিয়ে চুমুক দিতে ব্যস্ত হল। তাবাসসুম তড়িঘড়ি ফোন হাতে নিয়ে দেখে আফরাজের কল। ভয় পেয়ে গেল সে। যথারীতি নিজেকে সামলে সে ন্যাকা গলায় কান্নার ভান ধরে বলে, বাহ, জান বউয়ের জামরস খেয়ে বুঝি আমাকে মনে পড়ল? সারা রাত তো ভালোই মজা লুটেছ, এখন কেন কল দিলে? হ্যাঁ বলো, কি হলো? মুখে কথা নেই না এখন? তাবাসসুম, তুমি নিজেও জানো তুমি রাগ করায় তোমার রাগ ভাঙাতে হাফ টাইম তোমাকে দিয়েছিলাম। বাহিরে খাওয়ে গিফট কিনে দিয়েছি। তারপর যে তুমি খুশি হওয়ার পর তোমাকে তোমার বাসায় দিয়ে আমি বাসায় ফিরলাম। বাসর রাতের হাফ টাইম আমি বউকেও দেইনি, তোমাকেই দিয়েছিলাম। সেখানে তুমি বলছো আমি আমার ওয়াদা ভেঙে বাসর করে কল দিলাম। সেম অন ইউ তাবাসসুম। ইন লাভ হিয়ার মাস্ট বি নিডেড বিলিভনেস দ্যাট আই কান্ট ফাউন্ড অন ইউ। টুট টুট টুট। ফোন কেটে আফরাজ দাঁড়িয়ে যায়। রাগে ফোন বেডের ওপর ছুঁড়ে মেরে ওয়াশরুমে ঢুকে পড়ে। তার যে একটা বউ আছে এই নিয়ে তার কোনোরূপ ভ্রুক্ষেপ নেই জানো। ব্রাশ করার সময় আয়নায় নিজের চেহারা দেখেই রাগ বেড়ে গেল তার, কেননা তার মুখশ্রীতে কোনো মেয়ে ঠোঁট বসানোর চিহ্ন স্পষ্ট লক্ষিত হচ্ছে। অসময়ে রাগ করে লাভ নেই ভেবে গোসলের জন্য ঝর্ণার নিচে দাঁড়িয়ে যায়। গোসল সেরে ট্রাউজার পরে তোয়ালে গা মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়িয়ে যায়। বেডসাইড টেবিলে কফির মগ রাখা দেখে কফির মগটি হাতে নিল। এক হাতে মাথা মুছে আরেক হাতে যেই না কফির মুখে চুমুক দিল, সাথে সাথে রুম কাঁপিয়ে এক চিৎকার দিল আফরাজ। আপনি না আমার বিবি যান, তো আমার জন্য মরিচের গুঁড়া মেশানো কফিটা অবশ্যই আপনারও খেতে হবে।
ডাইনিং টেবিলে ঘোমটা দেওয়ার রমণীকে দেখে ভ্রু কুচকে বলল আফরাজ। খাদিজা বেগম নাতির দিকে হতভম্ব দৃষ্টিতে তাকায়। নাত বউয়ের কাচুমাচু ব্যবহার স্পষ্ট বোঝাচ্ছে যে সে কৌশলে কফিতে মরিচের গুঁড়া মিশিয়েছে। খাদিজা বেগম গলা কেশে নাতির দৃষ্টি আকর্ষণ করলেন। আফরাজ শান্ত চোখে দাদির দিকে তাকায়। তিনি নাতির হাতের ওপর হাত রেখে বলে, দাদুভাই, যা হয়েছে ভুলে যাহ না, নাত বউ আর এমনটা করবে না। নো দাদি, স্বামীর কথার মান্য করা স্ত্রীর কর্তব্য, সো আই ওয়ান্ট টু সি হার রেসপন্সিবিলিটি ফর মি। আকবরও তার বন্ধুর কথার ওপর কিছু বলার মতো পেল না। তার পাশে ভীতিগ্রস্ত হয়ে বসে রইল তার বউ কুসুমা। সে করুণ চোখে মেয়েটির দিকে তাকায়। সে ঘোমটার আড়ালে কিরূপ আচরণ করছে তা বোঝা মুশকিল। অন্যথায় নাজিবা অপলক তার স্বামীর দিকে চেয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্টস, কালো স্যুটের মধ্যে শ্যামবান পুরুষের সৌন্দর্য যেন 1.5 গুণ বেড়ে গিয়েছে। মুখশ্রীর মধ্যে রাগের ছড়ানো লাল আভা যেন সেই সৌন্দর্যকে আঁকড়ে ধরেছে। আপন মনে হেসে স্বামীর এগিয়ে দেওয়া হাতে থাকা কফির মগটি স্পর্শ করে সে। মেয়েটির স্পর্শে আফরাজের শরীরে অন্যরকম এক বিদ্যুৎ খেলে গেল। নাজিবা কফির মগটি নেওয়ার সাথেই আফরাজ নিজের হাত গুটিয়ে নেয় পকেটে, যা নাজিবার চক্ষু আড়াল হয় না। স্বামীর চোখ দয়ের মাঝে চেয়ে কফির মগে চুমুক দেয়। এক চুমুকে কফির মগ খালি করে ফেলে। ডাইনিং রুমে পিন পতন নীরবতা চলছে। কাজের খালা মিনা আপা তার খালাম্মার কানে ফিসফিসিয়ে বলে, খালাম্মার কিছু গড়েন, বড় সাহেব আর করো বেগম দুজনে কষ্ট পাইতাছে। দেখেন তাদের গাল দুটো কেমন করে লাল হইয়া আছে। বড় সাহেবের ঝাল খাওয়ানোর অভ্যাস আছে মানন যায়, বেগমের কি এমন অভ্যাস আছে? কাজের খালার কথা শুনে খাদেজা বেগম নাতির ওপর চটে গেলেন। টেবিলের ওপর জোরে থাবা মেরে আফরাজকে বলে, দাদুভাই, এখনই অফিসে চলে যা। নাতবুর শরীর কেমনে ঘামছে দেখছিস? তোর না হয় ঝাল খাবারের অভ্যাস আছে, নাতবুড়ো এক অভ্যাস থাকবো বলে কথা নেই। আফরাজ ভেটকি টাইপ হাসি দিয়ে বাসার থেকে বেরিয়ে যায়। তার সঙ্গে আকবর বউকে ইশারা করে বন্ধুর সঙ্গে গেল। কুসুমা স্বামীকে যেতে দেখেই চট জলদি বসা থেকে উঠে দাঁড়ায়। সদ্য নববধূর কাছে গিয়ে ঘোমটা খুলে নেয়। আশ্চর্য হয়ে গেল তারা দুজনে। তাদের সামনে মনে হচ্ছে লাল টকটকে পরি দাঁড়িয়ে আছে। তার মুখশ্রী লালাক্ত হয়ে ছিটকে উজ্জ্বলতা ছড়াচ্ছে। কুসুমা তো বইকে ঘোমটার আড়ালে দেখার সুযোগ পাননি, তাই অবাক হয়। কিন্তু খাদিজা বেগমের অবাকতা আকাশচুম্বী, কেননা তিনি বিয়ের পিঁড়িতে নববধূর রূপে শ্যামা রং লক্ষ্য করেছেন। তবে এই কোন বধূ তাদের বংশে চলে এলো? এই ফুটন্ত গোলাপের স্থান তো মাটিতে নয়, হৃদয়ে বিরাজিত। খাদিজা বেগম কুসুমাকে ইশারা করে। সে ইশারা বুঝতে পেরে টেবিল থেকে রসমালাইয়ের বাটি নিয়ে 2টা রসমালাই বধূর মুখে পুরে দেয়। নাজিবা মিষ্টি 2টা চিবিয়ে নিজেকে ঠান্ডা করল। এতক্ষণে যেন তার ঝালে পেট ফেটে যাচ্ছিল। খাদিজা বেগম নাতবউয়ের মাথায় চুমু খেয়ে বলে, মাশাল্লাহ, আমার নাতবউ সেরার সেরা, তার তুলনা হয় না অন্য মেয়ের সামনে। তবুও নাতবউ স্বামীর সঙ্গে মজা করতে বারণ করব না, একটু দেখে শুনে মজা করিও। কুসুমা মুখ ভেটকিয়ে বলে, কি বলেন দাদি, ওই দামড়া পোলার লগে এখন ভেবে চিনতে মজা করতো নাজিবা ভাবি? কি করব বলো, দাদু ভাইয়ের যে রাগী, আমার ওপর তো রাগ দেখায় না, কিন্তু বাহিরের মানুষ কিছু করলেই হলো ধুমধাম মারা শুরু করে দেয়। নাজিবা দাদি ও তার কুসুমা ভাবির আলাপ শুনে গলা কেশে দাদিকে জড়িয়ে ধরে বলে, দাদি, আপনি চিন্তে করিয়েন না, ওনার যা গোমরামুখ স্বভাব সেটাই আমি বদলাতে চাই। তার চেয়ে বড় ব্যাপার, কোন শাকচুন্নি ওনার লাইফকে হেল্প করছে সেটাও তো বের করতে হবে, তাই না? দুজনে ও রাইটস বলে সম্মতি দেয়। খাদিজা বেগমের ওয়াশরুমে যেতে হবে, বিধায় তিনি নিজ রুমের দিকে ফিরে যায়। কুসুম মাজিবাকে আঁকড়ে ধরে বলে, ভাবি, বাসর রাতের এক্সপিরিয়েন্স বলো প্লিজ। নাজিবা চোখ ড্যাব ড্যাব করে তাকায়। কি এক্সপিরিয়েন্স শোনাবে? হে চুমু দিয়েছে সে, তাও তো একপাক্ষিক চুমু, 2 পাক্ষিক হলে না লজ্জা টজ্জা পেত সে। এদিক ওদিক তাকিয়ে জোরপূর্বক হেসে বলে, ভাবি, কোথায় আর বাসর? জানোই তো আমার ওই হিটলার স্বামী দেবদাস হয়ে আছে তার প্রেমিকাকে না পাওয়ার শোকে। সেখানে আর আমার সঙ্গে সোহাগ করার আদৌ মানসিকতা আছে ওনার? কিন্তু মাঝে থেমে দুহাত মুখে চেপে লজ্জার ভান ধরল। কুসুমা উৎসুক দৃষ্টি নিয়ে তাড়া দিয়ে বলে, বলো না নাজিবা, কি হয়েছিল? এমনেই লজ্জা পাচ্ছ, নিশ্চয়ই চুমোচুমি হইছে। হ্যাঁ, চুমুটুমু খেয়েছে বটে, কিন্তু সেটা ঘুমের ঘোরে থাকায় বুঝেননি তিনি। যদি বুঝতেন আমাকে আস্ত চিবিয়ে খেত। ধুর দেবর আমার, জীবনটাই ধনেপাতা বানাইয়া রাখলেন। আমারও জানো তোমার মতো অবস্থা, স্বামী আমার অথচ আচরণে লাগে বউ হই তোমার স্বামীর।
কি এসব কি বলছো ভাবি? আরে হে, কিন্তু তুমি যেটা ভাবছো সেটা নয়। আসলে আমার কথার মানে হলো আকবর মানে তোমার স্বামীর বন্ধু, খুবই বন্ধুভুক্ত। একটু ডাক দিলেই উনি যেন স্পাইডারম্যানের মতো উড়াল দিয়ে চলে যাবে। গত রাতের কথাই বলি, একটু স্বামী আমার সোহাগ করতে লুঙ্গির ফিতা খুলতে নিচ্ছিলেন, ও মা, তোমার স্বামীর ডাক পড়ে যায়। এবার বোঝো সোহাগের উত্তম মুহূর্তে মেজাজ কতই না গরম হয়। ইচ্ছে তো করছিল গলা টিপে ধরতে দুজনকেই। নাজিবা শুনে আতঙ্কিত হলো। এমন দৃষ্টি দেখে কুসুমা বলে, আরে সিরিয়াসলি নিও না, ওটা তো শুধু মেজাজ খারাপের টাইমেই করতে ইচ্ছে হতো, এমনি সম্মান দেয়, চিন্তে করো না। দুজনে হেসে দিল। হঠাৎ কুসুমা ভাবির মনে হলো তার স্বামীর টিফিন সময়ের খাবার রেডি করতে হবে। বিধা এসে রান্নাঘরের দিকে ছুট দেয়। আকবর আবার বাহিরের খাবার কম খায়। নাজিবাও গেল। সেও আজ আকবরের সাথে তার স্বামীর অফিসে যাবে। স্বামীকে একটু পাগলামিপনার ডোজ দিতেই হবে। নিজ মনে শয়তানি হেসে সে রান্নাঘরে গিয়ে দেখে কুসুমা খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছে। নাজিবা নিজ মনে ভেবে নেয় প্রথমে ফ্রাইড রাইস, ডিম পোস্ট, ফ্রাইড চিকেন রেডি করবে। ভেবে কাজে লেগে পড়ে। অফিসে রুমের মধ্যে রাগে ফোঁসচ্ছে আফরাজ। তার গলা ঝালে জ্বলছে। তবুও সে কোনো মিষ্টান্ন ছুঁয়েও দেখছে না। আকবর গালে হাত দিয়ে তার বন্ধুর মুখ দেখে যাচ্ছে। ছেলেটার মুখমণ্ডলে ঝালের আভা ছড়িয়ে আছে। তাও জিদ্দি ছেলে মিষ্টান্ন কিছু খাচ্ছে না। আর না পারতে বলে ওঠে, ভাই ব্যাস হইছে তো, দই থেকে হালকা করে দই খেয়ে নে। নিজের হাল দেখতে পাচ্ছিস? আমার তো মনে হচ্ছে একটা জ্যান্ত মানুষরূপী টমেটো আমার সামনে বসে আছে। আর তোর মাথাও বা কেমনে কাজ করছে হে? এত ঝাল তো খাওয়ার অভ্যাস তোর নাই, তাও খেলে তোর ওপর ইফেক্ট হয়, মাথা চক্কর দেয়। তাহলে এখন কেমনে এত স্বাভাবিক আছিস? আকবরের কথায় চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। পুনরায় চোখ খুলে তার দিকে তাকায়। বন্ধুর রাগ মিশ্রিত চোখ দেখে বলে, ধুর ব্যাটা, তোর ওই সিংহের তাকানো কে ভয় পায় না বুঝছিস? চল তাড়াতাড়ি দই গিলে নে। তুই চুপ থাক ব্যাটা, শুধুমাত্র তোর কারণেই দাদি তার কাজে সফল হয়েছেন। আমারই ভুল ছিল তোর ফোন কল রিসিভ করা। যদি ওই দিন ফোন কল রিসিভ না করতাম তাহলে ওই পাগল মেয়ের জায়গায় তাবাস্সুম আজ আমার সাথে হতো। আরে বাস, আমার ওপর দোষটা চাপাচ্ছিস, অথচ নিজে যে পুরো কথা না শুনেই মুখের ওপর কল কেটে দিছিলেন তখন? আমি তো কলে দুকে বারবার বলার ট্রাই করছিলাম, পাশে দাদি থাকায় সরাসরি বলতে পারিনি। আর তুই তো জানিস দাদি কেমন। তোকে বিয়ে করাবে একবার যখন ভেবে নিছেন, ব্যাস, তার ওপর আর কারো না বলার সামর্থ্য নেই, যেমনটা তুই নিজে জনাব আফরাজ ফাহিম। চুপ শালা। তাবাস্সুমেরও না জানি কি হলো, ওই 2 টাকার কাগজ কলমের মেয়েকে টেনে নানান টোন করছে। অসহ্য লাগতেছে দিন দুনিয়া। মন চাচ্ছে সব ছেড়ে ছুড়ে কোথাও পালায় যায়। আহারে বেচারা আমার বন্ধু, কষ্ট পাস না। তোকে এক সহি তারিকা বলি, শোন মন দিয়ে। তোর বিবাহিত নববধূরে নিয়ে হানিমুনে যা। প্রথম রাতে প্রোটেকশন ইউজ করিস না, বুঝলি? বন্ধুর ফাজলামি কথা শুনে মুখ ফসকে গ্লাসে থাকা অর্ধপানি ফেলে দেয়। কাশতে কাশতে চোখ পিটপিটিয়ে আকবরের দিকে তাকায় আফরাজ। টিস্যু দিয়ে মুখ মুছে বলে, তুই কি পাগল ব্যাটা? অফিস আওরারে কি সব কথা কস আবাল? আবাল তুই যে গাধা, নিজের বউ ছেড়ে পরকিয়া মারাস, হাঁ হাঁ। কথাটি শুনে আফরাজের মুখশ্রীতে গম্ভীরতা চলে এলো। সে গাম্ভীর্য ভরা গলায় বলে, তাবাস্সুমকে আমি ভালোবাসি, এতে পরকীয়ার কিছু নেই। বরং ওই মেয়েটা তো আপদ, কোথার থেকে না কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলো আমার ঘাড়ে। বিয়ে করার কথা ছিল তাবাস্সুমকে, হয়ে গেল গাইয়া মেয়ের সঙ্গে। সো ডিসকাস্টিং। তাই তো বলছি নতুন বউকে টেস্ট করে দেখ শালা। একবার বউয়ের মজা বুঝলে তাবাস্সুম পাদকেও ভুলে যাবি। দাঁত কিরমিরিয়ে আফরাজ মারার জন্য বসা থেকে উঠে দাঁড়ায়। তার অঙ্গভঙ্গি দেখে আকবরও একই কাজ করে। দাঁড়া তুই শালা, হানিমুনের মজা বের করতেছি তোর পেছন থেকে। আকবর ছুট লাগায় কেবিনের বাহিরে। যা দেখে আফরাজ মুচকি হেসে নিজ চেয়ারে পুনরায় গা হেলিয়ে দেয়। ঝাল এখন কম লাগছে তার। গ্লাসে থাকা অল্প পানি খেয়েছিল, বিধায় ঝালটা সময়ের সাথে চলে গেল, কিন্তু পেটে ক্ষুধা লেগেছে তার। আউটসাইড আনহেলদি ফুড আফরাজের পছন্দ নয়। সকালের নাস্তায় তো রাগ জেদ দেখিয়ে না খেয়েই বেরিয়ে গিয়েছিল, যার দরুন ক্ষুধায় তার পেট ছুছু করছে। সকালে সামনে কফির মগ পেয়ে আফরাজ মাথা থেকে মেয়েটার চুমু দেওয়ার বিষয়টা ঝেড়ে ফেলেছিল। কফির মগ নিয়ে যেই মুখে দিল সেই সঙ্গে জোরে চিৎকার দেয়। ঝালে তার গাল লাল হয়ে যায়। তখনই সে খেয়াল করে দরজার বাহিরে দিয়ে কোনো এক মানবীর ছায়া পালিয়েছে। বুঝতে বাকি নেই যে এই কারসাজি কার হতে পারে। অন্যথায় নাজিবা রান্নাঘরের সামনে এসে জোরে জোরে শ্বাস ফেলতে লাগে, কেননা সিংহকে রক্তের সাথে মরিচ গুঁড়া মিশিয়ে দিয়েছে। সামনে পেলে তো তুলে আছাড় মারবে, তাই ভুলেও সে ওই লোকটার সামনে পড়বে না বলে পণ করে নিল।
কিন্তু তার পণ বেশিক্ষণ টিকল না। আফরাজ রেডি হয়ে ডাইনিংয়ে এসেই জোরে জোরে কুসুমাকে ডাক দেয়। কুসুমা সকলের জন্য কফি বানিয়ে যার যার রুমে পাঠিয়ে আকবরের কাছে ফিরে যায়। তাই সে দেবরের চিৎকার শোনা মাত্র ভয়ে স্বামীর হাত খামচে ধরে। আকবর আহ ডাইনি বলে নিজের হাত সরিয়ে নেয়। ডাইনি বলায় চোখ গরম করে তাকায় কুসুমা। আকবর কি ডেকে ফেলল বুঝতে পেরে তাড়া দিয়ে বউয়ের ধ্যান ফিরিয়ে যায়। খাদিজা বেগম লাঠি ভর দিয়ে এসে ডাইনিংয়ে চেয়ার টেনে বসে পড়ে। ঘোমটা দিয়ে নাজিবাও এসে দাদির কাজ ঘেঁষে দাঁড়িয়ে যায়। আফরাজ আর চোখে মেয়েটিকে দেখে বাঁকা হেসে মনে মনে বলে, এবার মজা বুঝাচ্ছি তোমাকে। সে তার সঙ্গে নিয়ে আসা কফিটা কুসুমাকে দেখিয়ে বলে, ভাবি এটা কি আপনি বানিয়েছিলেন? জি ভাইয়া, কেন? না ভাবি, আসলে জানতে চেয়েছিলাম আমার কফি আমার কাছে কাকে দিয়ে পাঠিয়েছেন। জি না ভাইয়া, নাজিবা ভাবি নিজ হাতে দেওয়ার আর্জি করছিল, তাই তাকেই দিয়ে পাঠিয়েছিলাম। ব্যাস, নাজিবা ফেসে গেল। আফরাজও তার শোধ তুলে ফেলল। হঠাৎ আফরাজের তাবাস্সুমের কথা মনে এলো। মেয়েটার সাথে রাগ দেখিয়েছে বলে কি আর কলও দেবে না? অভিমান মিশ্রিত মন নিয়ে সে নিজেই তাবাস্সুমের নাম্বারে কল লাগায়। তাবাস্সুম পুরো সকাল তার ক্লায়েন্টের সাথে মজা করে দুপুরেই নিজ ফ্ল্যাটে চলে আসে। শরীর দুর্বল লাগায় সে পুনরায় ঘুমিয়ে পড়ে। 12টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মনে মনে আফরাজের মান ভাঙানোর পরিকল্পনা করে। ঠিক সে সময়েই আফরাজের কল দেখে খুশি হয়ে যায় সে। কল রিসিভ করে ন্যাকা ফুপানি দিতে লাগল। কান্না মিশ্রিত গলায় বলে, জান আমাকে মাফ করে দাও। সকাল সকাল তোমার কল দেখে খুশি লাগলেও তুমি ওই মেয়েটার সাথে এক বেডে থেকেছ ভেবেই আমার মন পুড়ছিল। আই এম সরি জান, তুমি তো জানোই তুমি ছাড়া আমার আর কেউ নেই। তোমাকে আগলে ধরে বাঁচতে চেয়েছিলাম, সেখানে এখন একজন এসে ভাগ বসিয়ে নিল। তাবাস্সুমের কথা শুনে মন নরম হয়ে গেল আফরাজের। সে ক্লান্ত ভরা গলায় বলে, যাক বাদ দাও, ওই সময়ে আমারও মেয়েটার ব্যাপারে শুনে মাথা ধরে গিয়েছিল। তাবাস্সুম আফরাজের কথাই সন্দেহজনক গলায় জিজ্ঞেস করে, জান তুমি এভাবে বলছো তার মানে তোমাদের মাঝে কিছু হয়নি, রাইট? না মানে আমি আমার ভালোবাসার উপর বিশ্বাস করি, আমি ছাড়া তুমি কাউকেও ভালোবাসতে পারো না, তাই না? বলো না জান, প্লিজ। তার কথায় আফরাজ কেমন এক জড়তা অনুভব করল। তবুও জোরপূর্বক মুখ খুলতে নিলেই কে যেন ফোনটা কেড়ে নেয়। এই শাকচুন্নি, আমার জামাইকে ভুলভাল শুনিয়ে বশ করার চেষ্টা করছিস? হ্যাঁ, তাইলে শুনে রাখ, আমি নাজিবা মুসাররাত। আমার জামাইকে কালো কাউয়া থেকে কেমনে রক্ষা করতে হয় ভালোভাবেই জানি। আপনার সো কল্ড ড্রামাবাজি বন্ধ রাখুন, কালা কাউয়া। টুট টুট। ফোনটি শক্ত করে চেপে ধরে রাগে গজগজ করতে লাগে তাবাস্সুম। মেয়েটি তাকে অপমান করল, আর আফরাজও কিছু বলল না। না, সেও ছাড়বে না। এক্ষুনি সে আফরাজের অফিসে যাবে বলে ঠিক করে নিল। তড়িঘড়ি ড্রেস আপ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ে সে। অন্যথায় আফরাজ অবাকসহিত দৃষ্টিতে কিঞ্চিত ভাবনায় পড়ে গেল। পরক্ষণে ঘটনা কি হলো বুঝতে পেরে মেয়েটির হাত থেকে নিজের ফোন কেড়ে নেয়। নাজিবা ফোনের ওয়ালপেপারে অন্য মেয়ের সঙ্গে তার স্বামীর কাপল পিক দেখে মনে কষ্ট পায়। তবুও সেদিক পাত্তা না দিয়ে হাসি হাসি মুখ করে নেয়। আফরাজ ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলে, এই মেয়ে, তোমাকে না বলেছি আমার থেকে দূরে থাকতে? তাও কোন সাহসে আমার অফিসে এই গাইয়া সেজে চলে এলে? এখানে আমার একটা রেপুটেশন আছে, সে খেয়াল আছে তোমার? ওগো মিস্টার স্বামী, আপনার ফ্যাডের বন্ধ করুন। গলাবাজি আমিও করতে জানি, কিন্তু আমি আবার শান্তপ্রিয় মানুষ। অত প্যাচ ট্যাচ আমার মধ্যে নেই। যত সব আলগা পিরিতি তো আপনার মধ্যে ফাউল ব্যাটা। শেষ কথাটি বিড়বিড় করে বলে, যা আফরাজ শুনতে না পাওয়ায় জিজ্ঞেস করে, কি বললে? নাজিবা হে হে হেসে কিছু না বলে তার সঙ্গে আনা গরম গরম দুপুরের খাবার পরিবেশন করে। আফরাজ খাবারের আইটেম দেখে টেস্ট কেমন হবে খুব ভালোই বুঝতে পেরেছে। সুস্বাদু ঘ্রাণে ক্ষুধার জ্বালা 5 গুণ বেড়ে গিয়েছে। জিভে যেন নালা চলে এলো তার। ঠোঁটের ওপর জিভ বুলিয়ে ঢোক গিলে বলে, এসব খাতিরদারি করে কি বোঝাতে চাইছো হে, যে আমি পটে যাব? কখনো না, নিয়ে যাও এসব অখাদ্য। নাজিবার তো মাথা গরম হয়ে গেল। ফ্রাইড চিকেনের রানের পিচ ছিঁড়ে সঙ্গে সঙ্গে আফরাজের মুখে ঢুকিয়ে দেয়। গাল চেপে ধরে। হতভম্ব হয়ে গেল সে। মেয়েটি কিনো তার সঙ্গে বাজিমাত করছে। সেও পাল্টা জবাব দিতে গেল। নাজিবার হাত ছুটাতে গিয়ে উল্টো নিজের দিকে টান দেয়। এতে দুজনের দুজোড়া ঠোঁট প্রায় স্পর্শ খাওয়ার যায় অবস্থা। এমন রোমাঞ্চকর পরিবেশে আগুন ধরাতেই কে যেন দরজা খুলে ভেতরে চলে এলো। জান, তুমি আমাকে ভালোবাসো, অথচ কিস করছো এই ফালতু মেয়েকে? তোমার মনে একটুও কি বাঁধলো না? ছি, তাই তো বলি আমার ভালোবাসা বোধহয় ফিকে হয়ে গিয়েছে। না হয় এই গাইয়া মেয়ের করা অপমানের শোধ নিতে তুমি।
তাবাস্সুমের কথা শুনে আফরাজ তৎক্ষণাৎ নাজিবাকে নিজ থেকে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইল, কিন্তু নাজিবাও নাছোড়বান্ধা। বাঁকা হেসে ঘোমটা কিঞ্চিত উপরে উঠিয়ে আফরাজের মুখশ্রী ঘোমটার ভেতর টেনে ঠোঁট মিলিয়ে দেয়। আফরাজের শরীরে বিদ্যুৎ বয়ে গেল। জীবনে প্রথম কোনো মেয়ের সঙ্গে তার ঠোঁট জোড়া মিলেছে। চোখ বুজে থাকায় সে কাঁপছে, অথচ স্বামীর কাছ থেকে স্বল্প সময়ের সোহাগ পেতেই নাজিবা আহ্লাদি হয়ে উঠল। স্বামীর কোলের ওপর আয়েশ করে বসে পড়ল। নিশ্চুপে নিজের ক্রিয়া চালিয়ে যায়। ঘোমটার অন্তরে দুজনের চুম্বন ক্রিয়া মোটেও সহ্য হল না তাবাস্সুমের। সে ছুটে গিয়ে নাজিবাকে টেনে আফরাজের ওপর থেকে উঠিয়ে নিল। বাক্যহীন চড় লাগিয়ে দেয়। আফরাজেরও ধ্যান ভাঙল, কিন্তু রমণীর মাঝে কি বলা উচিত বুঝতে পারছে না। তবুও গম্ভীর ভাব নিয়ে নাজিবাকে উদ্দেশ্য করে বলে, নিজের সম্মান নিজের থেকেই বাঁচিয়ে রাখতে হয়, আর যে নির্দোষ হয়েও দোষী হতে চায় তাকে বলার মতো কোনো শব্দচরণ মুখে থাকে না। নাজিবা স্বামীর কথা শুনে 1 সেকেন্ডও সময় নষ্ট করল না। তাবাস্সুমের মেকআপ ভরা গালে ঠাস করে চর বসিয়ে দেয়। নাজিবার চরের আক্রমণে এতটা জোর থাকতে পারে তা জানাই ছিল না আফরাজের। তাবাস্সুমের ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো। ফকফকা সাদা টাইলার্সের ওপর পড়ার কারণে তার হাতের কনুইয়ের মধ্যে ব্যথা পেল। সে ভাবতেও পারেনি মেয়েটির আক্রমণ এতটা প্রভাবিত হবে। অন্যথায় সেও চর লাগিয়েছে, মেয়েটিকে ততটা প্রভাবিত হয়নি যতটা তার ক্ষেত্রে হলো। রাগান্বিত দৃষ্টিতে তাকায় নাজিবার দিকে। সে এখনও ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। ঘুমটার আড়ালে মিটমিট করে হাসছে। মনে মনে বলে, হাহ, এই নাকি আমার আফরুর গার্লফ্রেন্ড? ওহ না, গার্লফ্রেন্ড না ছাই, জোর জবরদস্তি গলায় ঝুলানো ফ্রেন্ড। দেখ এবার কোন পাগলের পাল্লায় পড়লি তুই। মনের কথা মনে রেখে তাবাস্সুমের স্ট্রেট করা চুলের গোড়া চেপে ভরে চেঁচিয়ে উঠল নাজিবা। তাবাস্সুম আর্তনাদ করে ওঠে। নাজিবা তো নিজের মতো বলতে লাগলো, এই শাকচুন্নি সাদা ভূতনি কোথাকার, তোর সাহস তো কম না, আমারে চর মারস, আবার আমারে আমার জামাইয়ের কোল থেকে উঠাস, তোর ঠ্যাং ভেঙে দেব হারামজাদি। কথার ছলে বলে 2টা চরও লাগিয়ে ফেলেছে। অবস্থা বেগতিক দেখে আফরাজ দাঁতে দাঁত চেপে বসার থেকে দাঁড়িয়ে যায়। তৎক্ষণাৎ নাজিবার কাছে গিয়ে তাবাস্সুমকে ছাড়িয়ে সোফার ওপর বসিয়ে দেয়। স্বামীকে পরনারীর প্রতি সামলানো দৃশ্য দেখে মেজাজ পুরো বিগড়ে গেল নাজিবার। আপনি বলেই চিৎকার করল। আফরাজের নিকট যেতেই তাকে ধমকে উঠে সে। পুরো শরীর কেঁপে উঠল নাজিবার। ভয়ে তার চোখ দিয়ে পানি বের হতে লাগল। তবুও চুপটি করে দাঁড়িয়ে রইল। তাবাস্সুম এই দৃশ্য দেখে মুচকি হেসে ন্যাকা কান্না শুরু করে দেয়। আফরাজ তার ভালোবাসার মানুষটিকে কাঁদতে দেখে করুণ দৃষ্টিতে চেয়ে জড়িয়ে নেয়। এক স্ত্রী কখনো তার স্বামীর বক্ষে পরনারীর স্থান সহ্য করতে পারে না। নাজিবা দাঁতকির মিলিয়ে তাকিয়ে রইল। তার পাগলামিপনায় যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। নিজের অজান্তেই সে আফরাজের টেবিলের উপর রাখা ছোট কিউব বলটি হাতের মুঠোয় নিয়ে নেয়। চোখজোড়া মেয়েটির কপাল বরাবর স্থির রেখেই চট করে বলটি রে মা ল। নিশানা একেবারে তার জায়গা মতো লাগল বটে। তাবাস্সুম তো এবার গলা টা কান্না করছে। নাজিবা বাঁকা হেসে তাকিয়ে রইল। আফরাজ নাজিবার দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে কিছু বলার পূর্বেই একবার চলে এলো কেবিনের মধ্যে। কেবিনের টাইলার্সে তো দেখে ঘাবড়ে গেল সে। তার চোখজোড়া 3জন ব্যক্তির উপরতেই অবাক হয়ে গেল, কেননা আফরাজের প্রাক্তনের সঙ্গে তার বর্তমান বউ উপস্থিত। কিন্তু কাহিনী কি হলো বুঝতে পারছে না। আফরাজ তার বন্ধুকে বলদের মতো তাকিয়ে থাকতে দেখে ডাক দেয়। আকবরের ধ্যান ফিরে সে তৎক্ষণাৎ আফরাজের নিকট গিয়ে বলে, এই কি হলো এখানে? তাবাস্সুমের কপাল থেকে তো কেন পড়ছে? মনে তো হচ্ছে মেয়েটার কপাল ফাটিয়ে দিয়েছে কেউ। ও দেবরজি, এই মহৎ কর্ম আমিই করেছি। আকবর চট করে তাকিয়ে খুশির ঠেলায় বলে, মাশাআল্লাহ, চমৎকার ভাবি, একদম শাকচুন্নিকে ক্যাম্প দেখিয়ে দিলেন। আকবর ধমক দেয় আফরাজ। আকবর হকচকিয়ে বলে, না মানে ভাবি, এটা একদম ঠিক করনি। তোমাকে যদি পুলিশে ধরে তখন কি করবা? কি করব মানে? পুলিশের বাপ দাদারও সাহস নেই আমাকে ধরার। ধরতে গেলেই জিজ্ঞেস করব আমার অপরাধ কি? আমি তো পরনারীর মায়া থেকে আমার জামাইকে রক্ষা করছিলাম, তাই স্বাভাবিক কপাল তাতেই পারি। ইট ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। এখন যদি আমার শ্রদ্ধেয় জামাইবাবু আমার কথামতো টেবিলের কাছে এসে এই চেয়ারে না বসে তবে। আফরাজ চোখ পিটপিটিয়ে বলে, তবে কি? তবে দেবরজি আর আপনার কল শাকচুন্নি মার্কা প্রেমিকের সামনে ফতাফত 100টা চুমু খাব। বলেই নিজেকে লজ্জায় আবৃত করতে হাত দিয়ে মুখ ঢেকে নেওয়ার ভান ধরল নাজিবা। আফরাজ চোখ পাকিয়ে বলে, সেট আপ ডিসগাস্টিং উইমেন, আইম নট সাউটিং আপ মাই মাউথ ডার্লিং, ইউ জাস্ট কাম টু মি অর আই উইল কিস ইউ।
বলেই হেহে করে হেসে দিল নাজিবা। আকবর মিটমিট করে হেসে বন্ধুর কাছ থেকে তার প্রাক্তনকে সরাতে বলে, দোস্ত শুধু শুধু কেন নিজের ইজ্জতের ফালুদা বানাতে চাচ্ছিস? এখন যদি ভাবি তোর প্রাক্তনের সামনে চুমু খায়, তাহলে তোর প্রাক্তনের মনে ভীষণ কষ্ট লাগবে। তার উপর দেখ তাবাস্সুম এর অবস্থাও বেশ নাজুক হয়ে আছে। আমি ওকে ইমার্জেন্সি কেবিনে নিয়ে যাচ্ছি। তুই তোর পাগল বউটারে সামাল দেয়, না হয় অফিসের এমপ্লয়ার্স এসে আমাদের কাহিনী রোটাবে। বন্ধুর কথায় যুক্তি পেয়ে মুখটা পাংশুটে করে তাবাস্সুমকে ছেড়ে দিল। তার ইচ্ছে করছিল না ভালোবাসার মানুষটিকে ছাড়তে, কিন্তু পাগল এক মেয়ের কারণে ছাড়তে বাধ্য হল। সাবধানে তাবাস্সুম এর মাথা সোফার উপর হেলিয়ে দিয়ে আকবরকে ইশারা করে। আকবর মেয়েটির দিকে তাকিয়ে ভাবল, না রে, এই ডাইনিকে কোলে তুললে ঘরের ডাইনি আমাকে চিবিয়ে খাবে। না থাক বাবা, দরকার নাই শুধু শুধু মাথার উপর আপদ ডেকে আনার। ঢোক গিলে ফোন বের করে, ইমার্জেন্সি কেবিনের ওয়ার্ড বয়কে কল দিয়ে দুজন নার্সকে নিয়ে আসতে বলে। আফরাজ নিজের চেয়ারে বসে শব্দহীন নাজিবার পরিবেশন করা খাবারগুলো খেতে আরম্ভ করে। সে তার হৃদয়ে ঠান্ডামো প্রশান্তি অনুভব করল। আফরাজের খাওয়ার দিকে একমনে তাকিয়ে থেকে ভাবতে লাগল, আজ থেকে আপনার সব কাজে ব্যাঘাত ঘটানোর জন্য প্রস্তুত থাকব। তাই বলে জরুরি কাজে নয়, শুধুমাত্র ওই শাকচুন্নিকে শায়েস্তা করে আপনার থেকে দূরে সরিয়ে দেব। তারপর আমি আপনার, আপনি আমার হয়ে যাবেন। মেয়ে বক্সগুলো ভাঁজ করে নিয়ে যাও। লাঞ্চ আওয়ার শেষ। নাজিবা ভাবলেশনহীন আফরাজের নিকট এগিয়ে গেল। মেয়েটির আগানো মোটেও সুবিধাজনক লাগছে না তার। ফাঁক পেতেই তৎক্ষণাৎ কেবিন থেকে বাহিরে ছুট লাগায়। নাজিবা তার স্বামীর বাচ্চামি দেখে হেসে ফেলল। সেই কি পাগলামিপনার দোজ দিল আজ, অথচ বাসর রাতে কিনা আমাকে রাগ দেখিয়েছিল। এখন তিনি নিজেই ভেজা বিড়াল হয়ে গেল। ভেবেই খুশি খুশি অনুভব করল নাজিবা। বক্সগুলো গুছিয়ে সন্তপর্ণে বেরিয়ে যায় সে, কেননা তার না যাওয়া অবধি আফরাজ কেবিনের মুখদর্শন করবে না ভালোই জানা আছে তার। হারানো মেয়েটির কোনো খবর পাওয়া গেছে? স্যার, আমরা গোপনে খোঁজ চালিয়ে যাচ্ছি। কারণ মেন্টাল হাসপাতালে মেয়েটির চেহারা অসুস্থতায় একেবারে বিকৃত হয়ে গিয়েছিল। সেই চেহারার সাথে এখনকার কোনো মেয়ের মিল পাওয়া অসম্ভব প্রায়। তোরা আমাকে শিখাচ্ছিস? তোরা যে যার মতো আড্ডাবাজি করে আমাকে উল্টা জবাব দিচ্ছিস, এর প্রমাণ তোদের মাথার ডান সাইডে দেখ। লোকগুলো আতঙ্কে দাঁড়িয়ে গেল। তারা আসলেই জানত না তাদের পিছনে তাদের লিডার স্পাই লাগিয়ে রেখেছে। তিনি লোকগুলোর আতঙ্কিত চেহারা দেখে মৃদু হেসে বলে, কি কেমন লাগলো হে? তোরা ভাবছিস আমার একটা কাজ করেই তোরা পার পেয়ে যাবি? না দা, সিফাতকে রাস্তা থেকে ছড়ানোর রেকর্ডিং আমার পকেটের মধ্যে রাখা, তাই কোনো কথা শুনতে চাই না। মেয়েটির খোঁজ লাগা, যদি আবার শুনি তোরা খোঁজে পাসনি, তবে দড়িতে ঝুলার ব্যবস্থা করিস সব কটা। টুট টুট টুট। ফোন কেটে লোকটি ছেলাদের দিক থেকে নজর সরিয়ে ফেলল। বেডসাইড টেবিল থেকে ওয়াইনের বোতলটা হাতে নেয়। ছোট গ্লাসে ওয়াইন ঢেলে ঢোক ঢোক করে গিলতে লাগল। ৩-৪ বার খেয়ে জোরে জোরে চিৎকার করে হারানো পাগল মেয়েটির নাম উচ্চারণ করতে লাগল। তার নেশাগ্রস্ত অবস্থা রুমের বাহিরে থেকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে এক মহিলা। তিনি জানেন না এর শেষ পরিণতি কি হবে, কখনো কি লোকটি স্বাভাবিক হবে নাকি একই রকম থাকবে। দীর্ঘ শ্বাস ফেলে মহিলাটি নার্সের হাতে মেডিসিন ইনজেকশন এগিয়ে দেয়। নার্সটি ভয়ে ভয়ে রুমের ভেতরে গেল। লোকটির চিৎকার থেমে যায়। শান্ত হয়ে বিছানায় বসে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। নার্স কাপা কাপা কণ্ঠে বলে, সারা, আপনার মেডিসিনের টাইম হয়েছে। লোকটি লালাক্ত নজরে নার্সের দিকে চেয়ে মাথা নেড়ে সাই জানায়। নার্স খুব কষ্টে ভয়টা গিলে মেডিসিন এগিয়ে দিল। লোকটি মেডিসিন খেয়ে হাত এগিয়ে দেয়। নার্স জোরে এক শ্বাস ফেলে চটজলদি লোকটির হাতের কবজিতে ইনজেকশন পুশ করে কটন দিয়ে মুছে ব্যান্ডেজ করে দেয়। নার্সের কাজ শেষ হতেই একছুটে পালিয়ে যায়। মহিলাটি নার্সের পালানো দেখে বিরক্ত হল। লোকটার চিৎকার চেঁচামেচিতে তিনি তো ভয় পেলেন না, তাহলে নার্সের কেন এত ভয়ভীতি অবস্থা যৎসব। ভ্রু নেড়ে একপলক লোকটির দিকে তাকিয়ে চলে যান তিনি। তাবাস্সুম ইচ্ছেকৃত আফরাজের গলা জড়িয়ে ধরে আছে। আফরাজের অস্বস্তি হতে লাগল, তবুও আলতো করে তাবাস্সুম এর পিঠের উপর হাত রাখে। ভ্রু কুচকে সে আফরাজের গলা থেকে হাত সরিয়ে বলে, জান, আজ তুমিও শেষমেশ আমাকে দূরে সরিয়ে দিলে, এতটা হেইট করতে লাগলে, যার কারণে নিজের বউকে দিয়ে পর্যন্ত খাওয়ালে। আজ আমি বাবা মাহীন মেয়ে বলেই আমার সাথে অন্যায়টা করলে, তাই না? প্রথম অন্যায় না চাইতেও মেনে নিলাম। বিয়ে করলে এক গাইয়াকে, দ্বিতীয় তার জায়গায় তোমার ঠোঁটের স্পর্শ আমার পাওয়ার কথা ছিল।
সে কেন পেল বলো? তাবাস্সুমের প্রতিটা কথার উত্তরে নির্লিপ্ততা রইল আফরাজ। কী বা বলবে সে না চাইতেও বিয়ে নামক এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে। সেখান থেকে পালাতে চাইলেও রাস্তা নেই, কেননা এই বিয়ের সাথে তার দাদির জীবন জড়িত। নিজেকে শক্ত রাখবে বলে ভেবে নিল আফরাজ। সচল দৃষ্টিতে তাবাস্সুমের চোখে চেয়ে তার হাত জোড়া সরিয়ে নেয়। তাকে নিজ থেকে খানিক দূরে ঠেলে উঠে দাঁড়ায়। উপদেশ বোধক গলায় বলে, শুনো তাবাস্সুম, আমাদের মধ্যে যা ছিল তা ভুলে যাও। ভেবে নাও এক স্বপ্ন ছিল আমাদের মাঝে, যা ঘুম থেকে জাগতেই ভেঙে গিয়েছে। এখন থেকে না হয় আমরা ভালো বন্ধু হয়ে রইলাম, খারাপ কি এতে? আর আমি বন্ধুত্বের মান রক্ষা করতে জানি। আশা করি তুমি আর বিয়ের কথা টেনে আমাকে হয়রানি করবে না। আমি তোমার জন্যে গাড়ির ব্যবস্থা করে রাখছি বাহিরে। সুস্থবোধ করলে চলে যেও। বাই, টেক কেয়ার। ইমার্জেন্সি ওয়ার্ড থেকে বেরিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে শেষ এক পলক তাবাস্সুমের দিকে তাকাল। মেয়েটির গালের তিল ভীষণ পছন্দের ছিল আফরাজের। ওই ঘন কালো তিলের মোহে আটকে প্রেমে পড়েছিল সে। আজ সেই প্রেমকে কবর দিয়ে দিল। দীর্ঘ শ্বাস ফেলে তার কেবিনের দিকে পা বাড়ায়। তাবাস্সুম ইচ্ছেকৃত নিজেকে করুণভাবে প্রদর্শন করেছে, যাতে সে আফরাজকে হাতিয়ে নিতে পারে। তার যাওয়ার পরপরই তাবাস্সুমের ঠোঁটের মধ্যে কুটিল হাসি দৃশ্যমান হল। কুটিল হেসে বলে, হাহাহা বোকা জান আমার, তোমাকে ফাঁসানো আমার বা হাতের ব্যাপার স্যাপার। কেউ কি সাধে তার সোনার ডিম পাড়া হাঁসকে ছাড়তে চাই? তুমি হলে আমার সোনার ডিম পাড়া হাঁস। তোমাকে ভাগে না নিতে পারলে আবারও সেই তা বৃত্তি করে ঘুরতে হবে। কখনো না তোমার বউয়ের মনে তোমার প্রতি এত বিষ ঢেলে দেব, যার কারণে সে নিজেই তোমাকে ছাড়তে বাধ্য হবে। সেখানেও ছাড়লে আমার এন্ট্রি নেওয়া কোনো ব্যাপারই না। তাবাস্সুম মাথা চেপে উঠে দাঁড়ায়। ল্যাংড়া মার্কা হেঁটে দুলে আফরাজের ঠিক করা গাড়িতে গিয়ে বসে পড়ল। ড্রাইভার পেশেন্টকে বসতে দেখে দেরি করল না, গাড়ি চালানো শুরু করল। গাড়ির যাওয়ার দিকে সন্দেহাতীত দৃষ্টি নিয়ে চেয়ে রইল আকবর। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে মেয়েটা নিশ্চয় কিছু ঘটানোর পরিকল্পনা করছে। মেয়েটির কাছে থাকলেই আকবর কেমন এক নেগেটিভ ভাইব ফিল করে, যা অন্য কারো কাছে পায় না। ঠোঁটে হাত বুলিয়ে ভাবনার রফাদফা করে চলে যায় আফরাজের সাথে ডিল নিয়ে ডিসকাস করতে। আফরাজ একগাদা ফাইল নিয়ে চেকিং দিচ্ছে। তাদের ম্যানেজার ছুটিতে থাকায় সে নিজেই কাজগুলো সম্পন্ন করছে, কেননা তার পিএ পদে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি। একলা হাতে সবটা ফাইল শেষ করতে রাতের 1টা বাজবে বুঝতেই পেরেছে। তখনই আকবর চলে এলো। তাকে দেখতেই মুখে হাসি ফুটল তার। হাতের ইশারায় কাছে ডাকে, মুখে বলে, এই হলো শয়তানের 3 নাম্বার নাতি। ইয়াদ কিয়া অর তু হাজির হও গেয়া। সিরিয়াসলি তুই আমাকে মনে করছিলি? সপ্তম আশ্চর্যের ব্যাপার স্যাপার। তোর আশ্চর্য রে গু লিমা র। এদিক এসে আমাকে হেল্প কর। এতগুলো ফাইল কি আমি চেক করব? তুই কিসের এমপ্লয় যদি কাজই না করস শালা? ভ্রু কুচকে আফরাজ বলল। আকবর মুখটা গোমরা করে বলে, গালিকা কু তোত্তা হুন কেয়ামে? তা ডিএনএ টেস্ট করার পর জানা যাবে। এখন এসব কথা রাখো, আমার কথা ভালো করে শোন। কালকে পিএ সিলকেশন এর খবর ছড়িয়ে দিস। আর এই 20টা ফাইল নে, চেকিং শেষে কন্ট্রোল রুমে জমা দিয়ে দিস। তোরে কি আর সাধেই এল্লা ডাকি? সারাদিন কাম করে বউয়ের লগে একটু প্রেমপিরিতি করার সুযোগ দিস না। সুযোগ আমারও আসবে, তখন তোর রোমান্সের টাইমে 14টা না বাজালে আমার নামও আকবর মোতাহের নয়। শেষ তোর অভিযোগ দেওয়া। হাতে অফিসের ফাইল চেক করতে থেকে আর চোখে বন্ধুর দিকে চেয়ে বলল আফরাজ। আকবরকে আর পায়কে তড়িঘড়ি ফাইল নিয়ে চেকিং করতে লেগে পড়ে। হুদাই সিংহের মুখে খাবার হওয়ার শখ নেই তার। আফরাজ হেসে দেয়। আকস্মিক ফাইল চেকিং করতে গিয়ে তার হাতে অনাকাঙ্ক্ষিত এক ফাইল চলে এলো, যা অন্য ফাইলের সাথে অ্যাটাচ করা ছিল। ফাইলের কভার সরাতে গিয়েই চমকে গেল। দেখো আমার বিবি হয়েছ তো বিবির মতোই থাকো। চপাট মুখ চালাইও না প্লিজ। মনে হয় বিবি নাকন বেবিকে বিয়ে করছি। চোখ মুখ কুচকে নাজিবাকে বলল আফরাজ। মেয়েটা এক মুহূর্তও যেন শান্তি দিচ্ছে না। এই না বাসার জন্য চলে গিয়েছিল, ঠিকই জিনের মতো হাজির হয়ে গেল। নাজিবা ঘোমটার মোড়া চেপে ধরে হেলেদুলে বলে, ও আল্লাহ, বলেন কি গো? আমি একাধারে আপনার সোনা, ময়না, বিবিজান, বেব যে কোনো একটা ডাকতেই পারেন। আই ডোন্ট মাইন্ড। আচ্ছা শুনেন না, এসব ফাইল টাইল দেখা বাদ দিন। চলেন না আজ বিকাল বিলাস করতে যায়।
কথাটুকু বলে নাজিবা পরনের শাড়ি নিয়ে হেলেদুলে আফরাজের মুখ বরাবর ঝুকল। আকবরকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ভীষণ লজ্জাবোধ করাই মিনমিন কণ্ঠে বলে, আরে দেবরজি, আপনার উনিও বাহিরে সেজেগুজে এসেছেন, জলদি ফুটুন এখান থেকে। কুসুমা এসেছে শুনে খুশিতে গোদগ দিয়ে উঠল আকবর। ফাইল টাইল যতটুকু চেকিং করেছে সব এক জায়গায় রেখে কেবিনের বাহিরে ছুট লাগায়। বউ না যেন হাতের চাঁদ পেয়েছে। আকবর এর যাওয়া দেখে আফরাজ বিরক্ত হল। অন্যথায় নাজিবার বিষয়টা ভালো লাগল। অত্যন্ত তিনি তার বউয়ের প্রতি খুব আদরীয় মানব। আর তার স্বামী কোথাকার পাবর্তির জন্য দেবদাস হয়ে বসে আছে। সে চোখ পাকিয়ে তাকায় তার দিকে। মেয়ের হাবভঙ্গি দেখে ভ্রু কুঁচকে বলে, কি এদিক ফিরে কি দেখছ? তুমি যদি ভেবে থাকো আমি তোমার কথায় আমার মূল্যবান সময় নষ্ট করব, তবে তুমি ভুল ভাবছ। আরে ব্যাস, আমার কানের পোকাগুলো কেমি রে ফেলবেন দেখতেছি। আপনাকে কি আমি সাধে বলতেছি? নিজের বন্ধুকে জেলখানায় বন্দি করে রাখছেন, নিজে তো জাম খাচ্ছেন না, অন্যকেও কেন জাম খাওয়া থেকে থামাচ্ছেন হে? যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। ইউ স্টুপিড গার্ল। ও দাদি, শুনছ, আপনার নাতি এক নাম্বারের নাটকবাজ। বিয়ে করেছে কোথায়, বউকে নিয়ে ঘুরবে তা না, উল্টা অফিসে বসে ফাইল খাচ্ছে, থুক্কু ঘাটছে। আফরাজ মেয়েটির অভিযোগ দেওয়া দেখে নাজিবার হাত থেকে ফোনটি কেড়ে নেয়। নাজিবা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সে জানত সে এখন কোনো মতেও আফরাজকে রাজি করাতে পারবে না। তাই তো নিজের ফোনে দাদিকে কলে রেখেছিল, যাতে কথার ছলে দাদির সাথে কথা বলিয়ে দেবে। হলো তাই, দাদির সঙ্গে নাতির তর্ক চলছে। সে অনায়াসে জনের কথা শুনছে। বেচারা তার স্বামী বেশি বকা খাচ্ছে। অন্যথায় দাদির সাথে কথায় না পেরে হ্যাঁ বলে সায়দিল। কল কেটে মেয়েটির দিকে ফোনটি এগিয়ে দেয়। নাজিবা নড়েচড়ে ফোনটি নিয়ে আমতা আমতা করতে লাগল। আফরাজ দেখে চোখ ঘুরিয়ে বলে, বিবি বলে কি এখন আপনাকে যাওয়ার জন্য আলাদা মুখে বলতে হবে? যাও এখনই। আকবর ও ভাবিকে রেডি হয়ে গাড়ির কাছে থাকতে বলো। নাজিবা মুচকি হেসে বেরিয়ে গেল। আফরাজ দীর্ঘ শ্বাস ফেলে হাতে গোনা কয়েক ফাইল গুছিয়ে নেয়। রাতে বাসায় বসে চেক করবে বলে ভেবে রাখল। গাড়িতে সবাই অপেক্ষা করছে। নাজিবা ব্যাকগ্রাউন্ড মিরর গ্লাস দিয়ে কুসুমা ভাবির হাস্যোজ্জ্বল মুখশ্রী লক্ষ্য করছে। মাশাআল্লাহ, মেয়েটি তার স্বামীর কাছ থেকে আদর সোহাগ পেয়েই এতটা খুশি তা বেশ বুঝতে পেরেছে। সেও তো তার স্বামীর নিকট থেকে এইরকম আদর সোহাগ পাওয়ার ইচ্ছে পোষণ করে। তবুও কেন এত দূরত্ব? কবে মিটবে এই দূরত্ব? আদৌ মিটবে নাকি সেই দূরে চলে যাবে? অখুশি হলেও খুশি হওয়ার ভান করে তাদের সাথে খোশগল্পে মেতে ওঠে। আফরাজ গাড়ির কাছে এসে দরজা খুলে বসে পড়ে। তার পাশে মেয়েটিকে নিশ্চুপে বাহিরের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। কিন্তু ওটা পাত্তা দিল না। গাড়ির ইঞ্জিন চালু করে সে ড্রাইভিংয়ে মন দেয়। আর চোখে স্বামীর ভ্রু কুঁচকানো খেয়াল করেছে। পরক্ষণে পাত্তা দিল না দেখে দাঁতকির মিরিয়ে সে আফরাজের হাত চেপে ধরল। গাড়িতে বসা তিনজন ব্যক্তি চমকে গেল। আফরাজ রাগান্বিত কণ্ঠে বলে, এই মেয়ে আক্কেল জ্ঞান কি বাজারে বিক্রি করে এসেছ? হাত ছাড়ো আমার, না হলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাবে। ওমা, আপনি বুঝি আমার স্পর্শে পাগল হয়ে যান? যদি হতেন তখন না হয় আমি স্পর্শ করতাম না, কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক আছেন, তাই আমি হাত সরাচ্ছি না। যদি আমাকে হাত সরাতে করেন, তবে বুঝে নেব আপনি হাতুড়ে মার্কা ড্রাইভার। গাড়ি চালানো কে ফাজলামি পাইছ তুমি? কেন গল্পে সিনেমায় দেখেন না, হিরো তার হিরোইনের এক হাত বুকে চেপে ধরে ড্রাইভিং করে? আমি তো তাও আপনার উপর মেহেরবানি করে শুধু হাতের উপর হাত রাখলাম। যদি হাতের মুঠোয় হাত ভরিয়ে দিতাম, দেখা যেত গাড়ির 3 ব্যক্তিকে কবরে পাঠিয়ে আপনি হাসপাতালের বেডে তবদার মতো শুয়ে আছেন। মেয়েটির কথার উত্তরে প্রত্যুত্তর করল না আফরাজ, কেননা কথার মাধ্যমে কথা বাড়বে। মেয়েটির এমনেও মাথার স্ক্রু ঢিলাঢালা। কথা বাড়ালে দেখা যাবে সত্যিই কবরে পাঠিয়ে দিয়েছি। মনের কথা মনে রেখে আফরাজের শান্ত হয়ে গেল। তার মুখ দেখে মিটমিটিয়ে হেসে নাজিবার জানালার বাহিরে তাকায়। মনে পড়ে গেল হঠাৎ তার অফিসে ছুটে আসার কারণ। বিকাল বিলাস করা তো একটা অজুহাত মাত্র। নাজিবা রান্নাঘরের মধ্যে টিফিন বক্সগুলো ধুয়ে ড্রয়িং রুমে এসে বসে। টিভি চালু করতে নিলেই তার ফোনে অনাকাঙ্ক্ষিত এক মেসেজ আসে। সেই মেসেজে লেখা ছিল, যদি নিজের অতীত থেকে বাঁচতে চাও, শীঘ্রই নিজের স্বামীর অফিসে যাও আর নিজের অতীতের ফাইল লুকিয়ে নাও। মেসেজটা সহজ মাত্রায় এলেও আতঙ্কে বুক ভার হয়ে গেল নাজিবার। চিন্তার রেশানলে না পড়ে তখনই বেরিয়ে যায়। কুসুমা ভাবি পিছু ডাকলেও জানানোর সময় তার হাতে ছিল না।
বিধায় সে রিকশায় চেপে বসে তার স্বামীর অফিসের ঠিকানায় যেতে লাগল। তৎপর সময়ে আফরাজের ধ্যান অন্যদিক ফেরানোর জন্য ভেবে নিল বিকাল বিলাস করার কথা বলবে। দেরি না করে হাতে থাকা ফোনে কুসুমা ভাবির নাম্বারে মেসেজ করে দেয়, আজ আমরা বিকাল বিলাস করব। কাপলি রেডি হয়ে চলে আসুন ভাইয়ার অফিসে। স্বল্প কথায় যে কাজ হয়ে যাবে তা বেশ ভালোই জানত নাজিবা। হলো তাই আফরাজের হাতে নাজিবা তার অতীতের ফাইল দেখে স্বামীকে কথার ছলে ধ্যান অন্যদিকে ঘুরিয়ে ফাইলটা চুরি করে নেয়। ফাইলটিকে আপাতত দৃষ্টিতে গাড়ির সিটের নিচে লুকিয়ে রেখেছে নাজিবা। বাসার সামনে এলে পুনরায় আফরাজের ধ্যান অন্যদিকে নিয়ে ফাইলটা নিয়ে ছুট লাগাবে। এই মেয়ে চপাট চপাট মুখের সাথে বেশি ভাবনায়ও পরও দেখছি, না জানি আর কি গুণ দেখাবে। আফরাজের কণ্ঠে নাজিবা তার ভাবনা ইতি টেনে খুশ গলায় বলে, বিবি বলে কথা, গুণ তো নিজের স্বামীরেই দেখাব। লজ্জার ভান নিয়ে নিজের বাহু দিয়ে আফরাজের বাহুতে মৃদু ধাক্কা দেয়। আকবর আর তার বউ দৃশ্যটি দেখে মিটমিট করে হাসতে লাগল। আফরাজ তিনজনের দিকে ভোতা মার্কা মুখ করে বেরিয়ে যায়। স্যার একটা খবর আছে। কিসের খবর? স্যার আপনার বলা নিউজটি ওই সিফাতের মৃত্যুর পরপর টেলিকাস্ট করার কথা ছিল, কিন্তু আজ ওই ঘটনা পার হওয়ার পুরো একদিন শেষ। তবে কি টেলিকাস্ট করব না? না, কালকে ভোরের নিউজ হবে এটা, কারণ কাল খুবই স্পেশাল ডে। কথাটি বলে রহস্যময়ী হাসি দেয় লোকটি। তার ছেলেরা কি বুঝল কে জানে। তারা লিডারের কথা শুনে অজ্ঞাত রইল। কালকের দিনটা কি বা এমন? লোকটি ফোন রেখে জোরে জোরে হেসে বক্সিং গ্লাভস পরে এক ব্যক্তির শকে ক্রমান্বয়ে আঘাত করতে থাকে। নিথর পচনশীল শকে রতে দেখে মহিলাটির বমি পেয়ে যায়। তৎক্ষণাৎ ওয়াশরুমে গিয়ে বমি সেরে কুলকুলি করে নেন। নিজেকে সামলে লোকটির রুমের সামনে গিয়ে দরজাটা আস্তে করে ভিড়িয়ে দেয়, কেননা লোকটির মাথা ঠান্ডা হতে এমন এক বিবশ দৃশ্য দৃষ্টিগোচর হবে, যা দেখার সাধ্য মহিলাটির নেই। তিনি সন্তর্পণে স্থান ত্যাগ করেন। অন্যথায় লোকটি বক্সিং শেষে জোরে শ্বাস নিতে লাগল। শটির অবস্থা বিকৃত হয়ে চুপছে গেছে। অঙ্কাল দেখা যাচ্ছে শটির। নিশ্চুপে হাঁটু ভেঙ্গে এর সামনে বসে পড়ল সে। শটির রপাশ জুড়ে তের ছড়াছড়ি। তবুও কোনো আকর্ষণ অনুভব করছে না সে, কেননা তার মস্তিষ্ক জুড়ে হারানো মেয়েটির আনাগোনা। বাধ্য হয়ে শটির তের উপর শুয়ে পড়ল সে। সমুদ্রে নানান খাবারের স্টল বসানো আছে। আকবর ও কুসুমা নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ডের জন্য আলাদা সিটে বসেছে। নাজিবা তাদের স্পেন্ডিং মোমেন্ট দেখে চোখ ছোট ছোট করে আফরাজের দিকে তাকায়। শার্ট প্যান্ট পরিহিত শ্যামপুরুষের মুখে বিকালের লাল আভা ছড়িয়ে পড়ছে। সৌন্দর্যের চেয়ে লোভনীয় লাগছে বেশি তার কাছে। বাক্যহীন সে তার ফোনে ফতাফত কিছু ছবি তুলে নেয়। আফরাজ মেয়েটির হাবভাব খেয়াল করে বলে, এই মেয়ে কি করছো হে? আমাকে না বলে ছবি তুলছ নাকি? ফোনটি লুকিয়ে নাজিবা ক্যাবলা মার্কা হাসি দিল। কথাবিহীন সমুদ্রে থাকা অন্যান্য কাপলদের মতো জোরপূর্বক আফরাজের বাহুতে নিজের হাত পেঁচিয়ে স্বামীর গা ঘেঁষে দাঁড়ায় নাজিবা। মেয়েটির কাজে আফরাজ বিরক্ত সূচক গলায় বলে, এই মেয়ে সাপের মতো প্যাঁচাচ্ছ কেন? দূরে সরে দাঁড়াও। কথার প্রেক্ষিতে নিজের হাত সরাতে নিলেই আকস্মিক নাজিবা উদাসীন গলায় বলে, দেখেন চুপচাপ এভাবে বসে থাকুন, না হলে জনগণের সামনে গণধোলাই খাওয়াব। আফরাজ কথাটি শুনে মুখ ভেটকিয়ে বলে, বিবি তুমি হয়তো ভুলে যাচ্ছ, হু আই এম। ইউ নো না আইম দ্য বিজনেসম্যান আফরাজ ফাহিম। একক্ষীণ মানবেরও সাহস নেই আমার সামনে টু শব্দ করার। তবে আমার সাথে কেন বাসর রাতের পর থেকে নর্মাল বিহেভ করছেন? আমাকে কি কোনোভাবে বউ হিসেবে মেনে নিয়েছেন? একমাত্র আমার দাদির কথায় আমি আটকে গিয়েছি, না হলে তোমাকে 2 সেকেন্ডও চোখের সামনে সহ্য করতাম না। কথাগুলো শুনতে নাজিবার হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছিল। লেখিকা তামান্না আল রায়ান। কিশোরী বয়সের মনপুরুষ যদি নিজ মুখে অসহ্যের বাণী শোনায়, তবে সে নারী জ্যান্ত থেকেও কষ্ট পায়। ঘোমটার আড়ালে চোখের পানি আফরাজের নজরে আসছে না। যদি নজরে আসত তবে বুঝত তার কথায় কারো বক্ষ ভেদ করে নিদারুণ কষ্টের অশ্রু নির্গত হচ্ছে। চোখ মুছে নিজেকে সামলে আফরাজের হাতের বাহু খানিক শক্ত করে আঁকড়ে ধরে বলে, জানেন আমার যে আপনি নামক মানুষটির সঙ্গে কখনো বিয়ে হবে কল্পনাও করিনি। যখন সামনে দেখলাম এক মুহূর্ত এর জন্যে মনে হলো জীবনের সর্বসুখ হয়তো এবার পেতে চলেছি। পরক্ষণে সেই ভাবনা মুছে গেল আপনার প্রাক্তনের কথা শুনে। আর যাই হোক, কারো হৃদয়ে জোরপূর্বক স্থান পাওয়া যায় না, এই কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি।
আচ্ছা শুনেন না, সব ভুলে আমাকে বউ হিসেবে আপন করে নেওয়া যায় না? আমাকে না দেখেই কি আপনার এত অনীহা আমার প্রতি? যদি কখনো দেখেও যদি হারিয়ে ফেলেন তখন কি করবেন? তখন কি আমার জন্য আপনি চোখের পানি নাকের পানি এক করে ফেলবেন? বলুন। মেয়েটির কথায় কেমন এক অসীম গভীরতা লক্ষ্য করছে আফরাজ। তবুও তার ইগোর কাছে মেয়েটির কথাগুলো নিছক বা নো ট মনে হচ্ছে। দাঁতে দাঁত চেপে নিজের হাত সরিয়ে ধাক্কা দেয় নাজিবাকে। সে হতভম্ব দৃষ্টিতে তাকায় আফরাজের দিকে। মেয়েটির নিশ্চুপ রূপ দেখে সে বলে, জাস্ট সেট আপ গার্ল। তুমি কি ভেবেছ আমাকে সকাল থেকে ইমপ্রেস করার জন্য স্বামী স্ত্রীর খুনসুটি দেখাবে আর আমিও বলে যাব? তা হচ্ছে না বিবিজান, এই ড্রামাটা বন্ধ করো। তুমি এমনি এমনি আমাকে বিয়ে করনি তা আমার বেশ জানা আছে। বাসর রাতে আমার কপাল টিয়ে ফার্স্টেই তুমি আমার ইগো হার্ট করেছ। সেকেন্ড, আমার বাবার অফিসে যে ড্রামা দেখালে কতই না বিব্রতবোধ করেছি জানো। অনেকে তো কানাঘুষা করে বলছে আমি গার্লফ্রেন্ড এর সাথে ওয়াইফও রেখেছি, যেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি প্রোডাক্ট। সো এক কথা কান খুলে শুনে রাখো, এই যে ভালো ব্যবহার তোমার সাথে করছি তা শুধুই লোক দেখানো। এতক্ষণ পাশে মানুষ ছিল, তোমাকে নিজ থেকে দূরে সরাইনি। আর যখন মানুষ যাওয়ার সাথেই আমাকে দূরে সরিয়ে দিলেনই তো। আফরাজের বাকি কথা সম্পূর্ণ হওয়ার পূর্বেই নাজিবা বলে উঠে কথাটি। সে শুনে বাঁকা হেসে সমুদ্রের দিকে এক পলক তাকায়। স্বামীর কথাগুলো শুনে রাগে গা জ্বলছে নাজিবার। খচ্চর করলা কোথাকার, এতক্ষণ আপনার মোহে আটকে প্রেম প্রেম পাচ্ছিল মনে, নিমিষেই স্বাদ মিটিয়ে দিলেন তো এবার এর শাস্তি ভোগ করুন। শয়তানি হেসেই নাজিবা ঘোমটা উপরে তুলে চারপাশ ভালো করে চোখ বুলিয়ে নেয়। মানুষজন তাদের সাইড থেকে বহু দূরে দাঁড়ানো। এই সময়টিকে কাজে লাগিয়ে জোরালো এক ধাক্কা দেয় আফরাজকে। আকস্মিক ধাক্কায় চিৎকার করে উঠে সে। ব্রিজের উপর থেকে সমুদ্রের বালির কাছ ঘেঁষে পড়ল। তার স্বামী পানিতে পড়ে গেছে। তাই অসহায় এর ভান ধরে চিৎকার করে বলে, ও ও স্বামী, আপনি চিন্তে করিয়েন না, আমি আপনাকে রতে দেব না না না। আকবর ও কুসুমা ভাবি ও চলে এলো। তারা মানুষজনের হইচই শুনে কাহিনী কি দেখতে এসেই আশ্চর্য হয়ে গেল। কেননা নাজিবা একলা দাঁড়িয়ে কান্না করছে। কুসুমা ভাবি নাজিবাকে আগলে সান্ত্বনা দিচ্ছে। আকবর তাড়াতাড়ি গার্ড নিয়ে সমুদ্রের কিনারায় গেল। আফরাজ পানিতে বার কয়েক ডুব খেয়ে আগুনের জলসানো চোখে ব্রিজের উপর নাজিবার দিকে তাকায়। নাজিবা স্বামীর তাকানো দেখে পাত্তাই দিল না। মনে মনে বলে, লোক দেখানো ভালোবাসা রাইট? বুঝবেন পাগলামিপনায় লোক দেখানো ভালোবাসা কত প্রকার ও কি। কুসুমা ভাবির কাঁধে মাথা হেলিয়ে অসহায় হওয়ার ভান ধরে গাড়ির কাছে চলে যায় তারা। আকবরও গরম তোয়ালে আফরাজকে পেঁচিয়ে নেয়। কেননা ঠান্ডার মৌসুমে সমুদ্রের পানি ঠান্ডা বটে, তবুও সূর্যের উষ্ণতায় কিঞ্চিত কমই বটে। ঠক ঠক ঠান্ডায় কাঁপতে থেকে গায়ের উপর তোয়াল লেপটে পেছনের সিটে বসে যায় আফরাজ। আকবর বন্ধুর নাজুক অবস্থা দেখে স্বেচ্ছায় গাড়ি চালানোর দায় সারে। ঠান্ডার প্রখরতায় ঘুম ঘুম পেয়ে যায় আফরাজের। সেই সিটের মধ্যে মাথা হেলিয়ে ঘুমাতে গেলেই চঞ্চল হাতে স্বামীর মাথাটি নিজ কোলের উপর নিয়ে নেয় নাজিবা। আফরাজের সিল্কি চুল অন্য গরম তোয়াল দিয়ে মুছে নেয় ভালোমতো। চুলের মধ্যে হাত বুলিয়ে ঘুমন্ত শ্যামপুরুষের গালে মানবীর চক্ষু আড়ালে চুমু দেয়। মন প্রান্তরে ভাবে, আপনার আমাকে ভালোবাসতেই হবে। আপনাকে না পাওয়া অবধি যে আমার মন শান্তিতে ঠাঁই নিবে না। আপনার আগুনময় উষ্ণতার জন্য আমি সবকিছুই করব। যত কষ্টই হোক পাগলামি করে হলেও আপনার ভালোবাসা আদায় করবই আমি। হক যেহেতু আমার, সেই হকের আশপাশেও কাউকে ঘেঁষতে দেব না। শাড়ির আঁচল দিয়ে ঠান্ডায় কাঁপতে থাকা আফরাজকে পেঁচিয়ে নেয় নাজিবা। মানবীর শরীরের উষ্ণতা পেয়ে ঘুমে মগ্ন রইল আফরাজ।